সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে একসময় আওয়ামী লীগ সরকার বিশেষ করে চরমভাবে ক্ষিপ্ত ছিল এবং তারা মনে করত যে এই সোশ্যাল মিডিয়া তাদের ১২টা বাজাচ্ছে। ঘটনাও সত্য। কারণ যেহেতু মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানে স্বাধীনভাবে কোনো কিছু লেখা যেত না, বলা যেত না। সুতরাং তখন ফেসবুক পেজ বা ইউটিউব খুব পপুলার ছিল এবং যার যে অবস্থান থেকে সে প্রতিবাদ করত এবং মানুষ এটাকে রেসপন্স করত। এই কারণে যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় না, তারা চেষ্টা করেও পারেনি। সুতরাং সোশ্যাল মিডিয়াকে একটা গুজব ছড়ানোর একটা কারখানা হিসেবে তারা চিহ্নিত করতো এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া যারা বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা তারাও মোটামুটি এটাকে সেভাবে চিত্রিত করতো, যার ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোনো ভালো সাংবাদিক বা এটাও যে সোশ্যাল মিডিয়াকে সাংবাদিকতার কাজে আরো ভালোভাবে কাজে লাগানো যায় এটা কেউ চিন্তা করেনি এবং এটাকে যারা কাজ করতো তাদেরকে খারাপভাবে দেখা হতো। যেমন আমি নিজে মেইন স্ট্রিম মিডিয়া থেকে যখন সোশ্যাল মিডিয়া কাজ শুরু করলাম, অনেকেই খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতো এবং বলা হতো যে আমিও গুজব ছড়াচ্ছি। কিন্তু কিছুদিন পরে তারা বুঝলো যে না, আমি একটা নিশ্চিত নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে আমি কথা বলি। মতামতগুলির ব্যাপারে হয়তো অনেকে একমত হতো না, কিন্তু কখনো ফেক কোনো নিউজ আমি চেষ্টাও করিনি। কিন্তু এখন আমি আমার দায়িত্বটা নিতে পারি, আমি তো সবার দায়িত্ব নিতে পারি না, এটাও সত্য। হাসিনার আমলেও প্রচুর মানে গুজববাজি হয়েছে, এটা খারাপ লাগতো, এটা দরকার ছিল না। মানে শেখ হাসিনার বিরুদ্ধে এত বেশি মানে পয়েন্টস ছিল, সেগুলোর উপর ভিত্তি করে তথ্যভিত্তিক মানে কি বলে খবর প্রকাশ এবং আলোচনা কিন্তু করা যাইতো, কিন্তু সেটা ব্যবহার হয়নি। তো যাই হোক, তখন সোশ্যাল মিডিয়া ছিল একেবারে শত্রু, আওয়ামী লীগের শত্রু, সরকারের শত্রু। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস বা কালের কি পরিবর্তন বা কালের কি নির্মম পরিহাস, এখন এই সোশ্যাল মিডিয়ার টার্গেট হয়ে গেছে কিন্তু বিএনপি। যার কারণে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বারবার বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার হচ্ছে এবং তাদের দলকে এবং ব্যক্তিদেরকে আক্রান্ত করা হচ্ছে, এবং সত্য তাই। এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আওয়ামী লীগকে খুব একটা বেশি টার্গেট করা হয় না, আওয়ামী লীগ তো আউট। এখন যেহেতু বিএনপি একটা প্রধান রাজনৈতিক শক্তি, সে ক্ষমতা আসতে পারে, তাকে টার্গেট করে কিন্তু এখন চলছে দেশে বিদেশে যেভাবে পারে। আর ইউনূস সরকার যেহেতু বলে দিছে যে মানে গণমাধ্যমের উপর স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে না বা সোশ্যাল মিডিয়া, যে যার মতন করে বলছে এবং এতে অস্বস্তি বাড়ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার সূত্র ধরে আজকে দর্শক এতগুলো কথা বললাম। তিনি বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে। মিথ্যা? সত্য। অনেকগুলো মবের পেছনে কারিগর হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তারা সংগঠিত করতেছে, তাদেরকে পরিচালিত করা হচ্ছে, মব সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির উপর হামলা করা হচ্ছে। দেখেন কথাগুলো সত্য কিনা। সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই, এখানে যা খুশি তা বলা যায়। এখানে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে, মব তৈরি করা হচ্ছে। এতে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হচ্ছে। বিএফিজের দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধনী অধিবেশন তিনি এই কথা বলছেন। কথাগুলো একটা লাইনও অসত্য না। অথচ দেখেন এই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমরা যারা পেশাজীবী, পেশাদার সাংবাদিক, শুধু আমরা না, অন্যান্য পেশাও যারা, তারা এটাকে চমৎকার ভাবে ব্যবহার করে তারা রুটি রুজি ইনকাম করতে পারে, মানে এই সোশ্যাল মিডিয়া, এবং বহুজনের কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে এই গুগল, ফেসবুক, ইউটিউব এবং ফেসবুক। বহু আমি জানি বাংলাদেশের অনেক তরুণ দেশে বিদেশে তারা সোশ্যাল মিডিয়াতে খুবই ইতিবাচক এবং ট্রাভেল ব্লগগুলো দেখেন, তারপরে অন্যান্য বিশেষ করে অপরাধ সংক্রান্ত বা ক্রিয়েটিভ অনেক গান বাজনা বলেন বা অন্যান্য সাবজেক্ট নিয়ে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে। এমনকি গ্রামের সাধারণ যারা
মানে গৃহস্থালি করে সাধারণ মানুষ, রিপন মিয়ার উত্থান দেখেন এই সোশ্যাল মিডিয়া। আমি দেখছি যে অনেক মেয়ে, গ্রামের মেয়ে, তারা সেখানকার লোকাল যে গ্রামীণ বাস্তবতা, গ্রামীণ চিত্রটা তুলে ধরেও তারা প্রচুর ইনকাম করছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে। আমি নিজেও ভাই গত এই যে বাংলা ভিশনের পর থেকে আমি তো চোখে মুখে অন্ধকার দেখছিলাম, এবং বাংলাদেশে আমার কোথাও মানে চাকরি করার কোনো সুযোগ ছিল না, এবং সেটা কোনো প্রতিষ্ঠান সাহসও পেত না আমাকে ডাকার জন্য। আমিও কিন্তু এটার উপর নির্ভরশীল, কিন্তু আমি এটাকে অপব্যবহার করিনি। বিশ্বাস করেন, আমি একদম মানে ইমান বলতেছি যে আমি যা কিছু করছি বিবেকের তাড়নায় করছি। আমি এটা নিয়ে অনেক ব্ল্যাকমেইল করতে পারতাম, প্রচুর টাকা ইনকাম করতে পারতাম। আমি এটাকে যেভাবে অপব্যবহার করে সেভাবে করতে পারতাম না। আমি দেখছি যে আমি যদি সঠিক লাইনে আমি যদি কাজ করতে পারি, তাহলে আমার কি হচ্ছে, আমার সাংবাদিকতাও করা হচ্ছে, অন্যদিকে আমার মানে আর্থিক যে ইনকামটা, সেই ইনকামটাও আমার থাকছে, এবং আমি সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারি। তো কেন আমি মানে বেলাইনে যাব? সুতরাং এই যে একটা সুযোগ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, এইটা হয়তো আমি জানি না মানে কতকাল এই অবস্থাটা থাকবে, ভবিষ্যতে তো নাও থাকতে পারে, কিন্তু এখনো যে সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগায় অনেক সাধারণ মানুষ, রিপন মিয়ার মতন মানুষ, আরো অনেকেই, কয়জনের নাম বলবো আর, দেখেন আপনারা নিজেরাই দেখেন, অনেকেই কিন্তু আজকে খুব ভালোভাবে চলছে, এবং তারা নিজেরা চলছে শুধু না, তারা রেমিটেন্স নিয়ে আসছে। আমিও তো বলতে পারি যে রেমিটেন্স যোদ্ধা, কারণ আমাকে তো টাকা দিচ্ছে না, আমাকে ডলার পাঠাচ্ছে। গুগল, ফেসবুক আমাকে ডলার পাঠাচ্ছে, সেই ডলার বাংলাদেশ ব্যাংক হয়ে আমার কাছে টাকা আকারে আসছে। আমি তো ডাইরেক্ট কোনো ডলার পাচ্ছি না, ডলার পাচ্ছে বাংলাদেশ সরকার, আমি পাচ্ছি টাকা। তাহলে আমি মানে কি বলে মানে বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যেটা বাংলাদেশের কাজে কিছুটা হলেও লাগছে, একদম ক্ষুদ্র বালুকণার মতন হইলেও তো লাগছে। এরকম অনেক বালুকণা মিলে মিলে তো অনেকে এটা সরকারের রেমিটেন্সটা বাড়াচ্ছে। যারা বিদেশে কাজ করছে তারা রেমিটেন্স, আর আমরা দেশে থেকে কাজ করেও কিন্তু রেমিটেন্স নিয়ে আসছি। তো এই সুযোগটা কাজে না লাগিয়ে আমরা কিন্তু এই যে অপপ্রচার, তারপরে ভিউ বাড়ানোর নাম করে যা খুশি তাই করতেছি। এই জায়গা থেকে আমরা যদি সুস্থ ধারায় নিয়ে আসতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়ার উপরে সবারই, যারা দেশ চালান, রাজনীতিকরা, তাদের একটা আস্থা আসবে। সেই কাজটা কি করা উচিত না? প্রশ্ন রেখে গেলাম।